পারস্যের আবে হায়াতের নাম শুনেছেন, যার মানে হলো জীবনের জল। সেই আবে হায়াতের পবিত্রতা, শুদ্ধতা ভারতে খুঁজে পেয়েছিলেন মোগল সম্রাট বাবর আর তার পুত্র হুমায়ুন। কোন নদীতে জানেন? পতিত পাবনী গঙ্গায়। আজ্ঞে হ্যাঁ, অধুনা ইরান, তৎকালীন পারস্যে যা ছিল আবে হায়াত। আব মানে জল, হায়াত মানে জীবন বা আয়ু। তাই ভারতের মোগল সম্রাটদের কাছে প্রতিভাত হয়েছিল গঙ্গার মধ্যে। শুধু বাবর বা হুমায়ুনই নন, ভারতবর্ষের আকবর বাদশাহ গঙ্গার জলকে এত পবিত্র জ্ঞান করতেন যে তিনি শুধু গঙ্গার জলই পান করতেন। অবাক হচ্ছেন? আরও বাকি আছে অবাক হওয়ার। আর তার হেসেলে কোন নদীর জল ঢুকত জানেন? মানে কোন নদীর জলে রান্না হতো আকবর বাদশাহের রসুইখানায়? যমুনার জল। আবুল ফজলের লেখা আইনি আকবরীর থেকে গঙ্গা জলের জন্য আকবরের ভালোবাসার কথা জানা যায়। জানিয়েছেন আবুল ফজল, যেখানেই যেতেন আকবর, গঙ্গা জল ছিল তার জন্য মাস্ট। তিনি যখন আজকের উত্তরপ্রদেশের আগ্রা বা ফতেপুর সিক্রিতে বাস করতেন, তখন তার জন্য জল যেত শরণ থেকে, গঙ্গার জল। আজ যখন লাহোরে চলে গিয়ে সেখানেই রাজধানী বানালেন তিনি, সেখানে গঙ্গার জল আনা হতো হরিদ্বার থেকে। আজ্ঞে হ্যাঁ, দেবভূমি হরিদ্বার। আর রান্নায় ব্যবহৃত হতো যমুনা আর ঝিলমের জল, কিন্তু তাতেও মেশানো হতো গঙ্গার জল। ঐতিহাসিক রামনাথ তার বই প্রাইভেট লাইভস অফ দ্য মুঘলসে লিখেছেন, বাড়িতে বা বাইরে শুধুমাত্র গঙ্গার জল পান করতেন বাবর। বিশ্বস্ত লোকেদের গঙ্গা তীরে রেখে দেওয়া হতো, যাতে কেউ সেই জলে বিষ না মেশাতে পারে। কড়া নিরাপত্তায় আকবরের পানীয় জল সরবরাহ করা হতো। ভারতীয় হিন্দু সংস্কৃতির প্রতি মোগল সম্রাটদের যে তীব্র ভালোবাসার শ্রদ্ধা ছিল, তার দৃষ্টান্ত প্রচুর। ধরুন না কেন দারাশুকোর কথা, তিনি উপনিষদ অনুবাদন করেছিলেন। এমনকি হিন্দু মহাকাব্যেরও অনুদিত হয় সেই সময় ফার্সিতে। জয় করলেও আশ্রয় হয়ে উঠেছিল ভারতভূমি এই মুঘল সম্রাটদের কাছে। 1526 সালে হিন্দুস্তান জয় করলেন বাবর, এলেন সেখানে, কিন্তু কাবুলের শীতল জল সেখানে মিলল না। খুব মন খারাপ করত তার। সেই শীতল বাড়িধারার আশ্রয় তিনি খুঁজে পেলেন গঙ্গার মধ্যে। গঙ্গা জলের প্রতি পিতার এই ভালোবাসা প্রকাশিত হলো হুমায়ুনের মধ্যেও। তবে গঙ্গা জলের প্রতি ভালোবাসা, সেটিকে অন্য নদীর জলের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া ব্যবহারিক কারণও ছিল। কারণ গঙ্গার জল বেশি সময় ধরে সংরক্ষণ করা যেত, আর বিশ্বাস ছিল গঙ্গার জল কোনোভাবেই দূষিত হতে পারে না। অবশ্য সেই সময় জীবাণুর ধারণা সেভাবে তৈরি হয়নি। তবে যাই হোক না কেন, গঙ্গা জলকে যে সবচেয়ে জনপ্রিয় করেছিল আকবর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দিল্লি, আগ্রায়, ঋষিকেশ ও হরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে আসার জন্য বহু অশ্বারোহীকে নিযুক্ত করেছিলেন তিনি। এবং আজকের মোদির জমানায় যা প্রয়াগরাজ, সেই গঙ্গা নদীর তীরে এলাহাবাদ ঘাটেরও প্রতিষ্ঠা করেন স্বয়ং আকবর। সত্যি কথা বলতে সনাতন ধর্মে বা হিন্দু সংস্কৃতিতে গঙ্গার জলকে দেবভোগ্য হিসাবে গণ্য করা হয়। তার প্রভাবেই হয়তো গঙ্গাকে পুত পবিত্র হিসাবে স্বীকার করতে বাধেননি মোগল বাদশাদের। সেই যুগে যেহেতু ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো আণুবীক্ষণিক জীবাণুর কথা জানা ছিল না, তাই চোখে দেখা যায় এমন পতঙ্গ বা অন্যান্য শ্রেণীর জীবাণুকেই রোগ ভোগের জন্য দায়ী করা হতো। গঙ্গার জলে যে সত্যিই তেমন কোনো জীবাণু সংক্রমণ হয় না, সে কথা 1543 সালে পর্তুগিজ পদার্থবিদ গ্রেস দি ওর্তা প্রমাণ করেছিলেন। ব্রিটিশ পদার্থবিদ C.L. নেলসনও পরবর্তীকালে প্রমাণ করেছিলেন গঙ্গার জল শরীরের জন্য ভালো। কেন? কারণ বিজ্ঞানীরা বলেছেন গঙ্গার জলে এমন অনেক উপাদান ও ধাতু রয়েছে যার ফলে গঙ্গার জল কখনো খারাপ হয় না। অথচ আজকে সবচেয়ে দুঃখের বিষয় হলো আকবর বাদশাহ সেই স্বাদের গঙ্গা আর নেই। বিশ্বের সবচেয়ে দূষিত নদীগুলোর মধ্যে অন্যতম এখন গঙ্গা। যে গঙ্গা এককালে পতিত পাবনী ছিল, যে গঙ্গা একবার স্নান করলেই নাকি সব পাপ ধুয়ে যেত, সেই গঙ্গায় এখন মানব শরীর ও সার্বিক পরিবেশের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। বাবর, হুমায়ুন, আকবরের স্বাদের গঙ্গার এই অবস্থার কথা তারা জানলে আজ কবরের পাশ ফিরে কি শোবেন? ভাগীরথী তথা গঙ্গা নদী পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। অনাদিকাল থেকে গঙ্গা নদী বাঙালি জনগোষ্ঠীর জীবনধাত্রী, তাদের সুখ দুঃখে সঙ্গিনী, তাদের কাছে দেবী স্বরূপা। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। বাঙালির অর্থনৈতিক অবস্থার উন্নতি অবনতি এই গঙ্গা নদীর ওপর নির্ভরশীল। বাঙালি সভ্যতা সংস্কৃতি কেন্দ্রভূমিও এই গঙ্গা অববাহিকা অঞ্চলও। মহাবিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু এই গঙ্গা নদী পবিত্র জলধারাকে শুধিয়েছিলেন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ?
জলধারা কলকল ধ্বনির মাধ্যমে জবাব দিয়েছিলেন মহাদেবের জটা হইতে। তার কাছে গঙ্গা নদী কেবলমাত্র এক সামান্য নদী নয়, সে পবিত্রতার মূর্ত প্রতীক, গঙ্গার প্রাণদায়িনী দেবী। কিন্তু গঙ্গার জলধারা পবিত্রতা, শুদ্ধতা আজ আর অক্ষুণ্ণ নেই। আধুনিক কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এই বিশাল অববাহিকা অঞ্চলে শিল্প কারখানা যেমন উন্নত, তেমনি ব্যাপক এই অঞ্চলে কৃষি ব্যবস্থাও। ফলে কলকারখানার থেকে যেমন আবর্জনা, রাসায়নিক নানা পদার্থের অবশেষ গঙ্গায় এসে পড়েছে, এর উপর মানুষ এবং জন্তু জানোয়ারের বজ্র পদার্থ এসে মিশেছে গঙ্গার বুকে। ফলে গঙ্গার জল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে। জলে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকলে জলকে পানের উপযুক্ত বলা যায়, তা থাকছে না। নানা রোগের জীবাণু মিশছে জলে। বিজ্ঞানীদের মতে ভাগীরথী হুগলি নদীর অববাহিকা অঞ্চল অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গ, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, হাওড়া এবং 24 পরগনা ও মেদিনীপুর জেলা জলদূষণের শিকার হয়েছে। প্রতিদিন এই অববাহিকা অঞ্চলে বিভিন্ন খাল, নালা, খোলা, নর্দমা ইত্যাদির মাধ্যমে প্রায় 252 মিলিয়ন গ্যালন তরল আবর্জনা গঙ্গার জলে এসে পড়ছে। এই তরল আবর্জনার মধ্যে থাকছে মল, মূত্র এবং কৃষিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক ওষুধের বিশেষ। এর মধ্যে শিল্প কারখানা প্রতিদিন যে তরল দূষণ দ্রব্য গঙ্গায় ঢালছে, তার পরিমাণ প্রায় 77 মিলিয়ন গ্যালন। এর উপর কলকাতা বন্দরে আগত স্টিমার এবং জাহাজ কর্তৃক পরিত্যক্ত পোড়া জ্বালানি তেল ও কয়লার অবশেষ গঙ্গায় ফেলা হচ্ছে। গঙ্গার জল তাই আজ আর বিশুদ্ধ বা পবিত্র নয়, মারাত্মকভাবে দূষিত এবং জীবাণুনাশক রূপ নিয়েছে। অববাহিকা অঞ্চলে ছড়িয়ে পড়েছে নানা রোগ। দূষিত জল থেকে এসব রোগের সৃষ্টি। গঙ্গার জলের সঙ্গে মিশে রয়েছে অজৈব রোগ জীবাণু। কলেরা, আমাশয়, আন্ত্রিক, হেপাটাইটিস ইত্যাদি রোগ মহামারী আকার ধারণ করেছে। অথচ এই অববাহিকা অঞ্চলে অধিবাসীদের পানীয় জলের শতকরা 80% গঙ্গা জলের ওপর নির্ভরশীল। সুতরাং গঙ্গার দূষণ প্রতিরোধ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এর জন্য প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ। আশার কথা যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন। গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য পৃথকভাবে নানা খাতে অর্থ বরাদ্দ করা হচ্ছে। এখন এই বিষয়ে নানা রকম কাজকর্মও চলছে। দূষণের হাত থেকে গঙ্গার জল বাঁচানোর জন্য কয়েকটি ব্যবস্থা নেওয়ার আশু প্রয়োজন। গঙ্গার তীরবর্তী সমস্ত কারখানা মালিকদের আবর্জনা ও তরল দূষিত পদার্থ পরিশোধনের ব্যবস্থা করতে হবে। দূষণ প্রতিরোধের ব্যবস্থা হিসাবে প্রতিটি পৌরসভাকে আধুনিক পদ্ধতিতে শহরের ময়লা শোধন করতে হবে। মল, মূত্রাদি এবং নর্দমাবাহিত ময়লা জল গঙ্গায় ফেলা বন্ধ করতে হবে। কৃষি ক্ষেত্রগুলিতে পরিমিত রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এইসব মারাত্মক রাসায়নিক পদার্থের অবশেষ গঙ্গার বুকে না পড়ে। গঙ্গার জল যেসব জায়গায় পানীয় হিসাবে বহুল ব্যবহৃত হয়, সেই সব জায়গায় আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবাণু মুক্ত করতে হবে। গ্রামাঞ্চলে প্রচার করতে হবে যাতে গঙ্গার জল ফুটিয়ে ব্যবহার করার অভ্যেস গ্রামবাসীদের মধ্যে গড়ে ওঠে। মাঝে মাঝে পরীক্ষা করতে হবে যাতে গঙ্গার জল দ্রাব্য অক্সিজেনের ভাগ পরিমিত থাকে। এইসব ব্যবস্থা ছাড়াও গঙ্গার পবিত্রতা রক্ষার্থে সর্বাগ্রে গড়ে তুলতে হবে জনসচেতনতা। বিভিন্ন দূষণ রোধক পরিকল্পনাগুলো শুধুমাত্র কাগজ কলমের গণ্ডিতে যেন আটকে না থাকে, সেই দিকে দৃষ্টি দিতে হবে। আমাদের কাছে গঙ্গা দূষণ প্রতিরোধ একটা বড় চ্যালেঞ্জ। গভীর মমত্ব বোধ দিয়ে রক্ষা করতে হবে প্রবাহিনী গঙ্গার জলধারাকে। আর তা না হলে ভবিষ্যতে গঙ্গার পবিত্রতা বিনষ্ট হয়ে গিয়ে তা পচা ডোবার সমতুল্য হয়ে উঠতে পারে। সকলের সক্রিয় দায়িত্বভার এবং সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করলে গঙ্গার জলদূষণ রোধ করা সম্ভব। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।